সায়ন আজ 5 বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরল। গ্রামে ঢুকে সায়নের মন হালকা হয়ে গেল। ওই শহরের জঞ্জাল থেকে অনেক বছর পর সে আজ মুক্তি পেয়েছে। গ্রামের বাড়িতে কাউকে না বলেই একদম হঠাৎ, যাকে বলে সেই হঠাৎই, সায়ন এসে উপস্থিত হলো। বাড়িতে ঢুকেই প্রথমে, মা, ও মা, কোথায় আছো? সায়নের মা ভেতর থেকে বলে ওঠে, কে কে বাইরে? বলেই সায়নের মা বাইরে বেরিয়ে আসে এবং এসেই আনন্দের সঙ্গে বলে ওঠে, আরে আরে বুবাই, তুই আজ এত বছর পর কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি যে? সব কিছু ঠিক আছে তো? আরে সব কিছু একদম ঠিক আছে, তোমাকে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি আজ এই বাড়িতে একদম না বলেই চলে এলাম। আর নিজের বাড়িতে বলবোই বা কেন? আয় বাবা আয়, ভেতরে আয়, বস। আজকে তোর কথা খুব মনে পড়ছিল রে, তাই জন্য তোর খুব প্রিয় পায়েস রান্না করেছি। তুই খাবি তো? আরে সে কি গো, তুমি পায়েস রান্না করেছো? আর আমি খাবো না এটা কখনো হতে পারে? হ্যাঁ, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। আগে হাত মুখ ধুয়ে আয়, পরিষ্কার হ, তারপর দেব। যথারীতি সায়ন হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে খাবার খাওয়ার জন্য চলে আসে। তারপর তার মা তাকে এক বাটি ভর্তি করে পায়েস দেয়। পায়েস খেয়ে সায়ন বলে, আহ, আজকে আমি যা খেয়েছি পুরো অমৃত। আমার আর খাওয়ার মতো কোনো ইচ্ছে নেই। এবার আমি একটু ঘুমালাম। ওই শহরের জঞ্জাল থেকে আজ এই গ্রামে মুগ্ধতায় একটু ঘুমোবো শান্তিতে। আচ্ছা, তুই না হয় একটু ঘুমিয়ে নে। এরপর সায়ন দুপুরবেলা ঘুমিয়ে পড়ে এবং তার ঘুম ভাঙে তার মায়ের ডাকাডাকিতে। ভর সন্ধেবেলা ঘুমোতে নেই, উঠে পড়। এখন আমি সন্ধে দিচ্ছি তো, এই সময় ঘুমোতে নেই, উঠে পড়। আচ্ছা মা, ঠিক আছে, আমি বরং একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখ, গ্রামের রাস্তাঘাট কিন্তু ভালো নয়, সাবধানে যাবি। আরে এখানেই জন্ম, এখান থেকে বড় হলাম, আবার তুমি বলছো কি না যে এখানে রাস্তাঘাট ভালো নয়? তা আবার মানা যায়? হ্যাঁ, এই বলে সায়ন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আজ সায়নের পিয়ালির কথা খুবই মনে পড়ছে। তার প্রথম ভালোবাসা বলে কথা। গ্রাম থেকে যাওয়ার সময় সে পিয়ালিকে কথা দিয়েছিল শহর থেকে ফিরে এসে সে পিয়ালিকে বিয়ে করবে। কিন্তু পিয়ালি কি এখনও তার জন্য অপেক্ষা করে আছে? এইসব ভাবতে ভাবতে গ্রামের রাস্তায় খালের পাড় ধরে হাঁটতে থাকে সায়ন। খাল ধরে সোজা হাঁটতে থাকলো রামু কাকার চায়ের দোকানের দিকে। হাঁটতে হাঁটতে তার শহরের অভ্যাস অনুযায়ী পকেট থেকে সিগারেটের বাক্সটা বার করে এবং একটা সিগারেট ঠোঁটে ঠেকিয়ে সেটি জ্বালিয়ে নেয় এবং তার ধোঁয়া ছাড়তে ছাড়তে গ্রামের রাস্তায় হাঁটতে থাকে। পূর্ণিমা চাঁদের আলো গ্রামের রাস্তায় পড়ে এক মন্ত্রমুগ্ধ আবহাওয়া সৃষ্টি করেছে। হাঁটতে হাঁটতে রামু কাকার চায়ের দোকানে চলে এলো। দোকানে গিয়ে বসে সায়ন বলল, ও কাকা, কেমন আছো? আপনাকে ঠিক চিনলাম না, আপনি কে? আরে আমি বুবাই গো, বুবাই। আজকে গ্রামে এসেছি। কেমন আছো তুমি? আরে বুবাই বাবু যে, তা তোমার তো এসব নেশা ভানের অভ্যাস ছিল না, শহর থেকে ধরে এনেছো নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আর একটু ফাঁকা পেয়েছি তাই আর কি। যাকগে, তুমি একটু চা দাও তো, গরম গরম খাই। তারপর রামু কাকা সায়নের দিকে এক কাপ চা এগিয়ে দেয় এবং তার কৌটো থেকে একটা বিস্কুট বার করে তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এই বিস্কুট তুমি খুব খেতে, এটা তুমি আজ খাও। ও কাকা, বিশ্বাস করো আমি মাত্র 10 টাকা পকেটে এনেছি। এই বিস্কুটের টাকা তো আমি আনিনি। বুবাই বাবু, তোমাকে আমি কি টাকা দিতে বলেছি? তুমি শুধু খাবে, এখন বসবে আর গল্প করবে। তোমাদের শহরের গল্প বলবে, আমরা সবাই তা শুনবো। তোমার থেকে টাকা চেয়েছি নাকি? আর এখানে চা বিস্কুট মিলে তোমার 60 টাকা হয়েছে, কিন্তু তুমি টাকা দেবে না। আচ্ছা রামু কাকা, তুমি যা বলো তাই। আচ্ছা, প্রতীক, শুভঙ্কর, রাজা, এরা সব কোথায় গো? এরাও কি সব শহরে কাজ করতে গেছে নাকি? না না, একমাত্র রাজবাবু শহরে গেছে, আর বাকিরা তো গ্রামেই চাষ করে। ওই দেখো, প্রতীক আসছে।
ও রোজ আমার দোকান থেকে চা খায়। বেশ কিছুক্ষণ পর প্রতীক দোকানের সামনে এসে দাঁড়ায় এবং বলে, একটা চা দাও তো। কিরে প্রতীক, কেমন আছিস? আরে সায়ন, তুই তুই কবে এলি? এই আজকে দুপুরে। তারপর বল, সব কিছু ঠিকঠাক তো? তোর সঙ্গে একটা বিষয় নিয়ে খুব কথা আছে রে, তাড়াতাড়ি চাটা খা। আচ্ছা দাঁড়া, আসছি। এরপর তারা দুজনে চা খেয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে এবং সায়ন প্রতীককে বলে ওঠে, ওই শোন না, বলছি পিয়ালির খবর কি রে? কেন রে, 5 বছরেও ভুলিসনি নাকি? ধুর, তুই কি যে বলিস! ভুলবো কেন রে? ভোলার জন্য কি প্রেম করেছিলাম? হ্যাঁ, ওর এখনো বিয়ে হয়নি। তুই এক কাজ কর, কালকে সকালে ওর বাড়িতে যা, গিয়ে কথাবার্তা বল। আচ্ছা, এসে থেকে একটা জিনিস লক্ষ্য করছি, এই গ্রামটা কিরকম যেন শান্ত হয়ে গেছে, তাই না আগের থেকে? হ্যাঁ, এর পিছনে কি একটা ঘটনা আছে। তোর তো শুনে কাজ নেই, তুই বাড়ি যা। আরে তুই বল না আমাকে, কি ঘটনা? আচ্ছা শোন তবে, আমাদের গ্রামে যে সব থেকে বড় বটগাছটা আছে না, আজ থেকে ঠিক 1 বছর আগের ঘটনা। ওই বট গাছের তলায় কারা যেন 5টা লাশ ফেলে দিয়ে যায়। সেই লাশগুলো খুব ভয়ঙ্কর রকমভাবে কোপানো হয়েছিল, তাদের মুন্ডুগুলো কেটে আলাদা করে দেওয়া হয়েছিল। সে কি বীভৎস মৃতদেহ! কিন্তু আমরা সেই মৃতদেহগুলোকে মাটিতে কবর দিই। তারপর থেকেই এই গ্রামে শুরু হয়েছে ভৌতিক কার্যকলাপ। বিশেষ করে সেই ভূত গিয়ে ধরছে গ্রামের মেয়েদের, যাদের জন্ম শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। তোর ওসব শুনে কোনো কাজ নেই, তুই বাড়ি যা। বলছি, এখনো পর্যন্ত গ্রামে কাউকে ভূতে ধরেছে নাকি? হ্যাঁ, তা আবার ধরবে নাকি? যা তুই বলিস! পলাশ কাকার মেয়েকেই তো ভূতে ধরেছে। তার এখন কি অবাস্তব আচরণ! চল তো একবার দেখে আসি তাহলে। তোর মাথা খারাপ হতে পারে, আমি পাগল নই। যদি কাকিমা জানতে পারে না, তোকেও মারবে, আমাকেও মারবে। আরে কেউ জানবে না, তুই চল না আমাকে নিয়ে। তুই যাবি না, আমি বারণ করছি, তুই যাবি না। দেখ, তোর ইচ্ছে হলে তুই চল, নইলে আমাকে যেতে দে। আমাকে বেকার জ্বালাতন করিস না। তুই যেতে হলে চল, নইলে ছাড়। তারপর প্রতীক একরকম বাধ্য হয়ে সায়নের সঙ্গে পলাশ কাকার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে বাইরে পলাশ কাকা বসে আছে এবং তার ঘরের ভেতর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসছে। পলাশ কাকা বাইরে বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে আর বলছে, আমার মেয়ের সঙ্গে কি হলো? হে ভগবান, আমার মেয়ের সঙ্গে কেন হলো? হে প্রভু, আমার মেয়েকে বাঁচাও। এতক্ষণে সায়ন যেন একটু অবাকই হয়ে যায়। নিজেকে একটু সামলে নিয়ে সামনে এগিয়ে যায় এবং বলে, দেখো কাকা, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সবাই আছি, ওর চিকিৎসা করাবো। তোমরা বুঝতে পারছো না ওর কি হয়েছে? ওর কোনো অসুখ করেনি, ওকে ভূতে ধরিয়েছে। এই গ্রামে যে কজন এখনো পর্যন্ত ধরেছে, হ্যাঁ, তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আমার মেয়েটাও বুঝি। বলেই অঝরে কাঁদতে থাকে। ওই প্রতীক, দেখ না যদি কিছু করা যায়। তুই এখান থেকে চল, কিছু করার নেই। আর তুই এখানে এসেছিস যদি কাকিমা জানতে পারে না, তোকে তো মারবেই, সঙ্গে আমাকেও 2-1 ঘা দিয়ে দেবে। তুই না জীবনে ভয় পেয়েই মরলি। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকেও না, চলে যাও। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসতে থাকে। বাইরে কারা আছিস? আমাকে নিয়ে যাবি না? আমি বেরোবো, আমি তো যাবো তোদের সঙ্গে। তোমরা চলে যাও, থেকো না এখানে। ওর কথায় পাত্তা দিও না, চলে যাও, চলে যাও। তারপর প্রতীক সায়নকে একরকম টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসে। তুই আমাকে বেকার বেকার নিয়ে এলি। ওর হয়তো কোনো শরীর খারাপ হয়েছে, তাই জন্যই ভুলভাল কথা বলছে। তুই কোনো কথা না বলে একদম বাড়ি চলে যা। ওই শোন না, বলছি একবার যদি পিয়ালির বাড়িতে যেতাম কেমন হতো বলতো? তোর সঙ্গে না কথা বলাই বেকার। এই গ্রামে রাত্রিবেলা কেউ বাইরে বেরোয় না, আর তুই কি না এখন পিয়ালির সঙ্গে দেখা করতে যাবি? কালকে সকালে যাস। হ্যাঁ যেতে বলছি, চল না। তারপর তারা দুজনে মিলে পিয়ালির বাড়িতে যায়।
তাদের বাড়ির পাঁচিলটা যথেষ্টই উঁচু, সেই পাঁচিল বেয়ে ওঠার অভ্যাস সায়নের ছোট থেকেই রয়েছে। পাঁচিল বেয়ে ওপরে উঠে পুরনো অভ্যাস মতো উত্তর দিকের জানালায় একটা ছোট্ট ইটের টোকা দেয় এবং সেই টোকার শব্দ শুনে জানলা খুলে পিয়ালি সায়নকে দেখে বাইরে বেরিয়ে আসে। কে রে, তুই কবে এলি? আজকে দুপুরে। ও আচ্ছা আচ্ছা, বলছি তা কি বলে গেছিলি সেটা মনে আছে তো? আমি পার্মানেন্ট, আমার জব এখন পার্মানেন্ট, সুতরাং বিয়ে করতে কোনো সমস্যা নেই। কালকে বিকেলে আসছি তোর বাবার সঙ্গে কথা বলতে। সে কি রে, এত তাড়াতাড়ি কেন? একটু লেট করলে কি হবে না? কাজের জায়গায় লেট মানে না। যাকে আমি বেরিয়ে পড়ি। তোদের গ্রামে এখন কী সব ভূতের উপদ্রব শুরু হয়েছে না? ওই বাইরে প্রতীক দাঁড়িয়ে আছে, ও আমাকে এখান থেকে না নিয়ে যাবে না। আমি যাই, বেরিয়ে পড়ি। ঠিক আছে, সাবধানে যাস। তারপর আবার সেই পাঁচিল বেয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সায়নের উত্তেজনা দেখার মতো থাকে। 5 বছর পর দেখা করেছে বলে কথা, আনন্দ তো হবেই। তারপর তারা দুজনেই বাড়ির পথে রওনা হয়। চায়ের দোকানের পাশ থেকে দুজনের বাড়ির দিকের রাস্তা ভাগ হয়ে যায়। তুই একা যেতে পারবি তো? কেন, তোর কি সন্দেহ আছে নাকি? চললাম তাহলে, তুই বাড়ি পৌঁছে যাস। সায়ন বাড়ি ফেরার পর তার মাকে কোথাও দেখতে পায় না, একটু চিন্তাই পড়ে যায়। বাড়ির উত্তর প্রান্তে যেতেই দেখতে পায় চৌকির উপর তার মা বসে আছে। মাকে একবার ডাকতেই, কোথায় ছিলি তুই? এত রাত্রির পর্যন্ত কোথায় গিয়েছিলি? আরে এমনি ঘুরছিলাম, তুমি চিন্তা করো না তো, ঘরে চলো। দেখ, গ্রামে এখন অনেক খারাপ ধরনের কিছু চলছে, তুই এই সব কিছু জানিস না, তাই বেশি রাত পর্যন্ত গ্রামের বাইরে থাকিস না, বুঝলি? তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আর চিন্তা করো না, এবার ভেতরে চলো। তুই হাত মুখ ধুয়ে ভেতরে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে রাখছি। রাত্রিবেলা সায়ন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কিন্তু শুয়ে কিছুতেই ঘুমোতে পারে না। বারবার তার চোখের সামনে ভেসে আসতে থাকে সেই পলাশ কাকার কথা, আর তার কানে ভাসতে থাকে সেই তার মেয়ের কথা। কি আশ্চর্য তার কণ্ঠস্বর! না পুরুষ কণ্ঠ, নাই বা মহিলা কণ্ঠ, কিরকম যেন একটা শব্দ, একটা গা ছমছমে ভাব। মধ্যরাতে হঠাৎই একটা ডাকে সায়নের ঘুম ভেঙে যায়। কে কে বলেই চিৎকার করে ওঠে সায়ন। কি হয়েছে? কে ডাকছে? হ্যাঁ, কি হয়েছে বল। সায়ন বুঝতে পারে সেই কথাটা এখনো তার মাথায় ঘুরছে, তাই জন্যই হয়তো সে ভুলভাল শুনেছে। নিজেকে একটু শান্ত করে নিয়ে সে বলে ওঠে, আরে কিছু হয়নি মা, তুমি শুয়ে পড়ো, আমি একদম ঠিক আছি। তাহলে এরকম চিৎকার করে কেন উঠলি? আরে না, ও কিছু নয়, ঘুমিয়ে পড়ো। সত্যি করে বল তো, তুই আজকে কোথায় গিয়েছিলি? তুই পলাশের বাড়ি যাসনি তো? হ্যাঁ, ওই প্রতীকের সঙ্গে। তোকে আমি 1000 বার বারণ করেছি, তুই কখনো ওরকম জায়গায় যাবি না, তোর রাশি নিতে পারবে না। তোকে ওই ধরনের অপদেবতা খুব সহজেই আক্রমণ করে দেবে। মা ছাড়বে এসব কথা, যত সব পুরনো কথা, কিচ্ছু হয় না এসব, তুমি বেকার ভয় পাচ্ছ। ঘুমিয়ে পড়ো। তখনই যেটা শুনেছিলাম সেটাই কানে বাজছে, আর কিচ্ছু নয়, এত ভয় পেও না। এই বলে সায়ন ঘুমিয়ে পড়ে এবং সায়নের মা একবার ভগবানকে ডেকে নমস্কার করে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎ প্রতীক এসে দরজা ঠেলতে থাকে। সায়ন, বাড়িতে আছিস সায়ন? কে? ও প্রতীক, আয় ভেতরে আয়। ভেতরে আসার সময় নেই, শিগগির চল। কাকেমাকে বলিস না, পলাশ কাকার মেয়ের যে একদম শেষ অবস্থা, তুই শিগগিরই চল। ইস, মেয়েটাকে না চিকিৎসা করিয়ে মেরে দিল রে। এই গ্রামের লোকগুলো না জীবনে কোনো দিন কিচ্ছু শিখবে না, বললেও শুনবে না। তুই একটা কাজ করতো, গ্রামে কোনো ডাক্তার থাকলে তাকে ডেকে নিয়ে যা। আমাকে ডেকে লাভ নেই, আমি ডাক্তার নই, আমি ঠিক পৌঁছে যাব। তুই আগে যা, ডাক্তার নিয়ে যা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ওকে ভূতে ধরেছে, ওর কোনো রোগ হয়নি। আরে বাবা তুই চল না, চল। এরপর প্রতীক সায়নের সঙ্গে চলে যায় পলাশ কাকার বাড়িতে। গিয়ে দেখতে পায় ঘরের বাইরে পলাশ কাকার মেয়ে শুয়ে আছে।
তার মুখ থেকে রক্ত পড়ছে। তার গালগুলো মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে কেটে দিয়েছে। তার কপালে লম্বা একটা কাটার দাগ। তার হাত পা বিচ্ছিরি রকমভাবে ফুলে গেছে। তার শরীর থেকে পচা গন্ধ আসছে মনে হচ্ছে। বহুদিনের পচা কোনো দেহ, আর তার গলা থেকে একটা পৈশাচিক শব্দ বেরিয়ে আসছে। ছাড়বো না, ছাড়বো না। এই গ্রামের কোনো মেয়েকে আমি ছাড়বো না। সব মেয়েকে আমি নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব। হঠাৎই সমস্ত শব্দ থেমে যায়। পলাশ কাকা আরো জোরে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশে পরিস্থিতি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পলাশ কাকার মেয়ে মারা গেছে, এটা সকলেই বুঝতে পারছে। কিন্তু পলাশ কাকা কোনোভাবেই সেটা মেনে নিতে পারছেন না। অনেকক্ষণ ধরে তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর তার মেয়েকে শুয়ে দিয়ে তার মাথার তলায় একটা বালিশ দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। এই বলে পলাশ কাকা দৌড়ে চলে যায় এবং গ্রামে থাকা একমাত্র খালে গিয়ে ঝাঁপ দেয়, এবং সেখানেই পলাশ কাকাও মারা যায়। পুরো গ্রামবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেও কোনো কিছুই করতে পারে না। সায়ন ও প্রতীক দুজনে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকে। হঠাৎই সায়ন বলে ওঠে, দুজনেরই চিকিৎসার দরকার ছিল। মেয়েটার চিকিৎসা যদি আগে করা হতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এই, তোকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। তুই চল তো এখান থেকে, যা বাড়ি যা। হ্যাঁ, তোরা ওই কর। গ্রামে মেয়েগুলো সব রোগ হচ্ছে আর তোরা বলছিস কিনা ভূতে ধরেছে। যত সব আজব পাবলিক। ছাড় তো। আমি তো জানতাম তুই একটু পড়াশোনা শিখেছিস। একদম যে ঘুমো মূর্খ হয়ে আছিস সেটা আমি আশা করিনি। দেখ সায়ন, শহরে কাজ করিস বলে গ্রামের কাউকে মূর্খ বলিস না। তোর তো কেবল পুঁথিগত শিক্ষাই হয়েছে, বাস্তব শিক্ষা তো কিছু হয়নি। দেখ, তোদের মতো এই ধরনের অশিক্ষিত লোকেদের সঙ্গে আমার কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমি চললাম। সায়ন সেখান থেকে বেরিয়ে পিয়ালির বাড়ির দিকে চলে যায়। আজ পিয়ালির বাড়িতে সে দরজা দিয়ে ঢুকবে। দরজা দিয়ে ডেকে তবে বাড়ির ভেতরে সে ঢুকবে। আজকে সে পিয়ালির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এইসব ভেবেই সায়নের উত্তেজনা আর কমে না। সায়ন ভাবল, না, এই অবস্থায় পিয়ালির বাড়িতে যাব না। স্নান করি, খাওয়া দাওয়া করি, তারপরে বিকেল করে ওর বাড়িতে একবার যাব। বিকেলে একদম বিয়ের প্রস্তাব নিয়েই যাব। তারপর যথারীতি দুপুরবেলা খাওয়া দাওয়া করে তৈরি হয়ে বিকেলবেলা পিয়ালির বাড়িতে চলে যায়। পিয়ালির বাড়িতে গিয়ে দেখতে পায় বাড়িটা একদমই শান্ত। সায়ন একটু খেয়াল করতেই বুঝতে পারে ঘরের বাইরের জায়গাটায় তার মা বসে আছে, আর খানিকটা দূরে তার বাবা। সায়ন ঢুকে গিয়ে জিজ্ঞাসা করে, বলছিলাম, নমস্কার, আমি সায়ন, এই গ্রামেরই ছেলে। আপনারা আমায় চেনেন নিশ্চয়ই। আমি পিয়ালির সঙ্গে একবার দেখা করতে চাই। পিয়ালির বাবা সায়নের মুখের দিকে একবার দেখে তারপর উঠে দাঁড়িয়ে দুটো হাত চেপে ধরে এবং কাঁদতে কাঁদতে বলে, আমার আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা, আমার আমার মেয়েটাকে তুমি বাঁচাও। সে কি হয়েছে পিয়ালির? হ্যাঁ, কি হয়েছে ওর? পলাশের মেয়েটাকে নিয়ে গেল। এবার এবার ওই ভূত আমার মেয়েটাকেও নিয়ে যাবে, আমার মেয়েটাকেও নিয়ে যাবে। মানে পিয়ালির কি হয়েছে? এ কি হয়েছে? আমাকে এক্ষুনি দেখতে দিন, আমি এখনই দেখব কি হয়েছে। সরুন, যেতে দিন আমাকে। এই বলেই সায়ন রীতিমতো পিয়ালির বাবাকে ধাক্কা মেরে ঘরের ভেতরের দিকে চলে যায়। গিয়ে দেখতে পায় পিয়ালি ঘরের ভেতর লাফালাফি করছে আর চিৎকার করছে। তার মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, তার গালগুলো কাটা, তার কপালটা লম্বা করে কাটা, ঠিক যেমনটা পলাশ কাকার মেয়ের সঙ্গে হয়েছিল। সায়ন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ঘরের দরজা দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করে। তার বাবা মা সায়নের হাত চেপে ধরে নেয় এবং বলে, ওই ওই দরজা খুলো না, ও তোমাকেও মেরে দেবে। আপনারা এই গ্রামের লোকেরা মিলে এই মেয়েগুলোকে বাঁচতে দেবেন না। আমি এখনই আসছি ডাক্তার নিয়ে। এই বলে সায়ন বেরিয়ে পড়ে এবং গ্রামের সমস্ত ডাক্তারের কাছে গিয়ে রীতিমতো হাতে পায়ে ধরে অনুরোধ করে কাঁদতে থাকে। কিন্তু ডাক্তার সকলে এক বাক্যে জবাব দেয়, কোনোভাবেই তাকে আর বাঁচানো সম্ভব নয়। এটা কোনো রোগ নয়, এটা এমন কোনো শক্তি যার থেকে বাঁচার রাস্তা নেই। শেষ পর্যন্ত একজন ডাক্তারের বন্ধু সায়নকে বলে সে যেন সেই গ্রামেরই রঘু ওঝার সঙ্গে কথা বলে। সায়ন কোনোদিন এই সমস্ত বিশ্বাস করে না,
তা সত্ত্বেও সায়ন রঘু ওঝার কাছেই দৌড়ে চলে যায় যদি পিয়ালিকে বাঁচানো সম্ভব হয়। আর এই রঘু ওঝার বাড়ি এই গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, তাই একটা সাইকেল চালিয়ে সায়ন রঘু ওঝার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে রঘু ওঝা দুটো পা ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলে, আপনি যা হোক করে আমার পিয়ালিকে বাঁচান। সবাই বলছে ওকে নাকি ভূতে ধরেছে। আপনি দয়া করে বাঁচান ওকে, বাঁচান দয়া করে। তুই অনেকটা সময় নষ্ট করে আমার কাছে এসেছিস। ওই ভূত তোরা যাকে বলছিস ও আসলে ভূত নয়, ও হলো একটা পিশাচিনী। ও গ্রামের সমস্ত মেয়েকে হত্যা করবে। তুই যদি আমার কাছে 1 ঘন্টা আগে আসতে পারতিস তবে আমি বাঁচানোর চেষ্টা করতে পারতাম, কিন্তু তুই অনেক দেরি করে ফেলেছিস। ওই পিশাচিনী যে নারী শরীরে একবার ঢুকে তাকে 24 ঘন্টার মধ্যে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এতে আমার কিছুই করার নেই। এই সমস্ত কথা শুনে বাইরে বেরিয়ে অঝরে কাঁদতে থাকে। যার জন্য ও 5 বছর ধরে অপেক্ষা করেছে তাকে এইভাবে ও হারাতে পারবে না। ও সিদ্ধান্ত নিল নিজে গিয়ে পিয়ালিকে সুস্থ করে তুলবে। তারপর সেই রাস্তা দিয়ে অনেক জোরে সাইকেল চালিয়ে পিয়ালির বাড়িতে পৌঁছে যায়। কিন্তু গিয়ে দেখে পিয়ালি একটা মুরগির মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং লোমগুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। যে মেয়েটা কোনোদিনও মাছ মাংস ছুতো না সে কিনা আজ কাঁচা মাংস খাচ্ছে। এমন নরপিশাচীয় দৃশ্য দেখে সায়ন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সম্পূর্ণ মুরগিটা শেষ হতেই নিচে ধপাস করে পড়ে যায় পিয়ালি। কিছুক্ষণ তার দেহটা ছটপট করতে থাকে, তারপর পুরোপুরি শান্ত হয়ে যায়। শুধু তার ভেতর থেকে একটা পৈশাচিক কণ্ঠ ভেসে আসে, চল চল আমার সাথে। তারপর পুরোপুরিভাবে সমস্তটাই নিস্তব্ধ হয়ে যায়। এটা হতে পারে না, এটা হতে পারে না। পিয়ালি, পিয়ালি ওঠো, এই দেখো, এই দেখো আমি এসেছি। ওঠো, উঠে বসো পিয়ালি, কেন এরকম করছো? বলেই সায়ন কাঁদতে থাকে। সেই সময় প্রতীক এসে সায়নের হাতটা চেপে ধরে বলে, সায়ন, আমার সঙ্গে চল, এখানে থাকিস না। এই জায়গাটা তোর জন্য সুরক্ষিত নয়, তুই আমার সঙ্গে চল। আমি তো এই পিশাচিনীকে ছাড়বো না। এই পিশাচিনী আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। দেখ, পাগলামো করিস না, তুই বাড়ি যা। তুই আজকে প্রায় 1 দিন হয়ে গেল বাড়িতে যাসনি। আমি তোর সঙ্গে তোর বাড়িতে যাব, আর কালকেই ব্যবস্থা করে আমি তোকে শহরে পাঠিয়ে দেব। এই গ্রামে আমি আর তোকে থাকতে দেব না। তুই যদি এই গ্রামে থাকিস তবে তোর নিজের বিপদ বাড়বে, আমি চাই না সেটা হোক। এরপর প্রতীক সায়নকে ওর বাড়িতে পৌঁছে দেয় এবং নিজে সেখান থেকে কোনো কিছু না বলেই বেরিয়ে আসতে চায়। এমন সময় সায়নের মা প্রতীককে চেপে ধরে। সায়ন গত রাতে কোথায় ছিল রে? তোরা কালকে সারাদিন কোথায় ছিলি? আমাকে সবটা বল। দেখো কাকিমা, হয়েছে কি, সায়ন পিয়ালিকে ভালোবাসতো। তা কাল যখন পলাশ কাকার মেয়ে মারা যায় তারপর সেই ভূত পিয়ালির ঘাড়ে চাপে এবং আজকে একটু আগে পিয়ালি মারা যায়। এই বিষয়টা সায়ন মেনে নিতে পারেনি। সারাতি ধরে ও ডাক্তার, বৈদ্য, ওঝা সব জায়গায় ঘুরেছে। আমি একটা কথা বলছিলাম, ওকে আজই শহরে পাঠিয়ে দিন, নইলে এবার ও নিজে অসুস্থ হয়ে পড়বে। দেখ বাবা প্রতীক, তুই আমার ছেলের মতন। তোকে একটা কথা বলি, তোর বন্ধু সায়নের রাশি খুব হালকা। ওকে ওকে ওই ভূতে ধরতে পারে। তুই বাবা দেখ না, যদি কোনোভাবে ওকে শহরে পাঠাতে পারিস, আমার যা হবে হোক, ও যেন সুস্থ থাকে। তোমার কোনো চিন্তা নেই, আমরা সবাই আছি ওকে সুস্থ করার জন্য। এখনকার মতো ওকে শহরে পাঠিয়ে দাও। মানে আমরা পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো আপত্তি নেই তো? আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই। তুই ওকে সুস্থ কর। হঠাৎ সায়ন ঘর থেকে বেরিয়ে আসে এবং প্রতীককে উদ্দেশ্য করে বলে, তোকে আমি আগেও বলেছি, ওটা কোনো ভূত নয়, ওটা একটা পিশাচিনী। যেটা বুঝছিস না সেটা নিয়ে কথা বলবি না, কথাটা মাথায় রাখিস। এই কথা বলে সায়ন তার বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। দৌড়ে বেরিয়ে গিয়ে সে খালপাড়ে গিয়ে বসে। একটা গাছের তলায় বসে সে কাঁদতে থাকে। এই গাছের তলায় পিয়ালি এবং সায়ন তাদের কত মূল্যবান সময়
অতিবাহিত করেছে। এইসব কথা ভেবেই আর সায়নের কান্না পাচ্ছে। এই খালেতেই কাল পলাশ কাকাও ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যা করেছিল। কিন্তু সায়নও যদি আত্মহত্যার রাস্তা বেছে নেয়, তবে ওই পিশাচিনীকে কে ধ্বংস করবে? ওই পিশাচিনীকে ধ্বংস করার জন্য সায়নের জীবিত থাকা একান্তই প্রয়োজন। এই সমস্ত কথা ভাবতে ভাবতে অনেকটাই রাত হয়ে যায়। হঠাৎ দেখতে পায় দূর থেকে কারা যেন শ্মশানের দিকেই যাচ্ছে। উঠে দাঁড়িয়ে দেখতে পায় পিয়ালিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্য দেখেই সায়ন সেখান থেকে দৌড়ে চলে যায় এবং সেই রাত্রি একটা ফাঁকা মাঠে গিয়ে শুয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকাল থেকে সায়ন হাঁটতে শুরু করে। ওর গন্তব্য সেই ওঝার কাছে। ওই ওঝাকে ও জিজ্ঞাসা করবে কি উপায়ে ওই পিশাচিনীকে ধ্বংস করা যায়। প্রায় একদিন হাঁটার পর সায়ন তার গন্তব্যে পৌঁছে যায়। ওঝার কাছে গিয়ে সায়ন সবটা পরিষ্কার করে বলে। সব শুনে ওঝা বলে, দেখো, তুমি যে রাস্তায় নেমেছ সেই রাস্তা অনেক কঠিন। আগে তোমাকে জানতে হবে ওই পিশাচিনী সম্বন্ধে। আমি জানতে চাই। সেই অনেক বছর আগের কথা। তখন সেন রাজাদের সময়। রাজা লক্ষণ সেন শেষ রাজা ছিলেন। রাজা লক্ষণ সেনের সময় আক্রমণ করে মোহাম্মদ ঘোরি, এবং সেই আক্রমণের ফলেই আমাদের এই বঙ্গে মুসলমান শাসন শুরু হয়। তখন বৃদ্ধ রাজা লক্ষণ সেন মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইল। তখন রাজা লক্ষণ সেন হেমাস নামক এক অপদেবতার পূজা শুরু করেন। সেই পূজার নিয়ম ছিল খুবই অস্বাভাবিক। এই পূজা করার জন্য যে পূজারী হবে সে নিজে যেন কোনো না কোনো পিশাচিনীকে নিজের বশবর্তী করে রাখতে পারে, যাতে হেমাস যখন আসবে তখন সে পিশাচিনীর সঙ্গে সময় অতিবাহিত করবে। ঠিক সেই ঘটনাই হয়েছিল রাজা লক্ষণ সেনের সাথে। যে পূজারী ছিল সে একজন পিশাচিনীকে নিজের বশবর্তী করে রেখেছিল। তারপর হেমাসকে ডেকে আনার পর সেই পূজারীর মৃত্যু হয় এবং হেমাস বেশ কিছুটা সময় ওই পিশাচিনীর সঙ্গে অতিবাহিত করে। কিন্তু হেমাস অপদেবতা তখনই সঠিকভাবে কাজ করবে যখন সেই অপদেবী অর্থাৎ পিশাচিনীটি কোনো একটি পুরুষের দেহে প্রবেশ করবে, এবং সেই পুরুষ যেন অবশ্যই যুবক হয়, বৃদ্ধ নয়। তাই রাজা লক্ষণ সেনের শরীরে ওই পিশাচিনী প্রবেশ করতে পারেনি, কিন্তু তারই সেনাপতির দেহে প্রবেশ করে সেই পিশাচিনী। কিন্তু সেনাপতি যেহেতু সেই সম্বন্ধে কোনো কিছুই জানতো না, সেই কারণে তার বংশানুক্রমে তার বংশে যত পুরুষ জন্মেছে প্রত্যেকের দেহে যুবক বয়সে সেই পিশাচিনী প্রবেশ করেছে, এবং তাদের মৃত্যুর কারণও ওই পিশাচিনী ছিল। কিন্তু সেই বংশ হঠাৎ করেই একদিন কন্যা সন্তানের জন্ম দেয়, এবং কন্যা সন্তানের দেহে কখনো একটি পিশাচিনী প্রবেশ করতে পারে না। ঠিক সেই কারণে যখন সেই মেয়েটি যুবতীতে পরিণত হলো, তখন তার এক অস্বাভাবিক মৃত্যু ঘটে, এবং তার যখন মৃত্যু হয় তখন সেই কন্যা এই গ্রামে এসেছিল। তখন থেকেই ওই পিশাচিনী গ্রামের প্রত্যেক মেয়ের শরীরে প্রবেশ করে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে মেরে ফেলে। ওই পিশাচিনীর প্রয়োজন একটিমাত্র যুবক, যার শরীর হবে পেশিবহুল। তার শরীরে ওই পিশাচিনী প্রবেশ করবে, এবং সেই পুরুষ যদি পিশাচিনীকে সঙ্গে নিয়ে আগুনে ঝাঁপ দেয়, তবে তার শরীর থেকে সেই পিশাচিনী বেরোতে পারবে না, এবং সেইখানেই তার ধ্বংস হবে। এতক্ষণ ওই ওঝার কাছে সমস্ত কিছু শোনার পর সায়ন চুপ করে এক জায়গায় বসে পড়ে। অনেকক্ষণ নিস্তব্ধ থাকার পর সায়ন বলে ওঠে, আমি ওই অপদেবীকে নিজের শরীরে নিয়ে আগুনে ঝাঁপ দেব। অত সহজ নয়। কি করতে হবে শুধু আপনি এইটুকু বলুন আমাকে। দেখো,
প্রথমে তোমাকে একটা কথা বলি। ওই অপদেবী একবার হেমাসের সঙ্গে সময় কাটিয়েছে, সুতরাং সে যেরকম শরীর চাইবে তার 1% শরীরও তোমার নয়। তোমাকে আগে ব্যায়াম করে সেই রকম শরীর তৈরি করতে হবে, তারপর তোমাকে অনেক খারাপ মানুষ হতে হবে। আর তোমার রাশি হালকা, ওই অপদেবী যদি তোমার দিকে রূঢ় দৃষ্টিতে একবার তাকায় তুমি তখনই মারা যাবে। তাই তোমার আগে রাশি ভারী করতে হবে এবং তোমাকে নেশা করতে হবে। এই সব কিছুরও আগে তোমাকে ব্যায়াম করে শরীর তৈরি করতে হবে। আমি সব কিছু করতে প্রস্তুত। কাল শুক্লপক্ষের পূর্ণিমা, কালকে তোমার রাশি ভারী করার জন্য আমি একটি যজ্ঞ করব। তবে সেই যজ্ঞের ঠিক মাঝখানে মাংসের হাড় উড়ে উড়ে আসবে তোমার কোলে, ছিটকে এসে পড়তে পারে একটা মানুষের মাথা পর্যন্ত। কিন্তু ওগুলো হবে সবই মায়া। ওগুলো দেখে যদি ভয় পেয়ে যাও তবে তোমার রাশি ভারী করা সম্ভব হবে না আমার পক্ষে। আমি ভয় পাবো না, আপনি যা করবেন শুরু করুন। ঠিক আছে, তবে কাল তুমি প্রস্তুত থেকো। কাল ঠিক রাত্রি 12টার সময় আমি যজ্ঞতে বসব। তুমি স্নান করে লাল কাপড় পরে আমার পাশে এসে বসবে এবং অবশ্যই একটি ছুরি নিয়ে বসবে। আমি যখন তোমাকে বলবো তখন ডান হাতের তোমার যে অনামিকা আঙুলটি আছে ওইটার মাথাটা চিরে খানিকটা রক্ত ওই যজ্ঞের আগুনে দেবে। তারপর সেই ঝড় শুরু হবে, তাতে কিন্তু ভয় পেও না। আমি প্রস্তুত। যথারীতি তার পরের দিন সায়ন স্নান করে লাল কাপড় পরিধান করে, হাতে ছুরি নিয়ে যজ্ঞের আয়োজন যেখানে হচ্ছিল সেখানে গিয়ে উপস্থিত হয়। তখন 12টা বাজতে ঠিক 3 মিনিট বাকি। আর 3 মিনিট বাকি আছে। আয়োজন সমাপ্ত, এইবার শুধু সময়ের অপেক্ষা। তারপর শুরু হয় সেই মহাযজ্ঞ। প্রায় 2 ঘন্টা ধরে সেই মহাযজ্ঞ চলার পর ওঝা তার ডান বাহু ওপরে তোলে এবং সায়নকে ছুরিটা দিয়ে তার ডান হাতের অনামিকার উপরের অংশটিকে কাটতে বলে। সায়ন তার কথা মতো নিজের আঙুল কেটে সেই রক্ত মহাযজ্ঞের আগুনে আহুতি দেয়। ঠিক সেই সময় শুরু হয়ে যায় একটা বিশ্রী ঝড়। সেই ঝড়ের হাওয়া প্রচণ্ড উত্তপ্ত, সেই ঝড়ের সঙ্গে ধুলোও প্রচুর উঠছে, কিন্তু ঝড়ের হাওয়ায় একটা মাংস পচা গন্ধ ভেসে আসছে। কিছুটা সময় অতিবাহিত হবার পর সায়ন বুঝতে পারে তার কোলে কিছু একটা এসে পড়েছে। মাথাটা নামিয়ে সে বুঝতে পারে একটা কাটা মাথা। সেই কাটা মাথার দিকে ভ্রুক্ষেপ না করেই ওঝার সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে থাকে। ঠিক এমন সময় ওঝা তার নিজের ডান বাহুর নিচে নামায় এবং সায়নের হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। সেই ছুরি দিয়ে নিজের বাহুর মাঝখান বরাবর একটা গর্ত করে দেয়। সেই গর্ত দিয়ে অনর্গল রক্ত বের হতে থাকে। সেই রক্ত সম্পূর্ণই মহাযজ্ঞের আগুনে আহুতি দেওয়া হচ্ছে। অনেকক্ষণ পর সায়ন লক্ষ্য করে তার মাথাটা ঝিমঝিম করছে এবং সে অজ্ঞান হয়ে যায়। তার ঘুম ভাঙে একটা অন্ধকার ঘরের মধ্যে। চোখ খুলে সে দেখতে পায় তার পাশে সেই ওঝা তান্ত্রিকের বেশ ধরে বসে আছে। সায়নকে উঠতে দেখেই সেই ওঝা বলে ওঠে, উঠে পড়, তুই আজ কতদিন ধরে ঘুমাচ্ছিস তুই কি জানিস? না, কতদিন ধরে ঘুমাচ্ছি? পুরো 12 দিন। আজ পুরো 12 দিন সম্পন্ন হলো তুই ঘুমাচ্ছিস। কেনই বা হবে না? তোর যত হালকা রাশি ছিল সেই রাশিকে ভারী রাশিতে রূপান্তরিত করতে গেলে তোর শরীর তো দুর্বল হবেই। যা যা বাইরে যা, তোর জন্য খাবার রাখা আছে, ওগুলো খা। কাল থেকে ব্যায়াম শুরু করবি। সায়ন বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় তার জন্য বিভিন্ন ধরনের মাংসের পদ রান্না করে রাখা আছে। সায়নের মধ্যে যেন একটা আলাদাই ক্ষমতা কাজ করছে। অনেকক্ষণ ধরে সায়ন খাবারগুলোর দিকে তাকিয়ে থাকে, তারপর খাবারগুলোর উপর হামলে পড়ে। 2 হাত দিয়ে সে মাংসগুলোকে খেতে থাকে। তার খাওয়া সম্পূর্ণ হলে ওঝা তাকে বলে, তোর রাশি এখন ভারী হয়ে গেছে,
তুই এবার ব্যায়াম শুরু কর। তারপর সায়ন ব্যায়াম করতে শুরু করে। তার চেহারা যথেষ্টই ভালো ছিল, তাই একটি পেশিবহুল শরীর তৈরি করতে তার খুব বেশি সময় প্রয়োজন হয়নি। তার শরীর তৈরি হওয়ার পর একদিন ওঝা বলে, ওই অপদেবীকে নিজের মধ্যে আনার জন্য তোমাকে একটি খারাপ মানুষ হতে হবে। আর তোমার মধ্যে এখন যা গুণ আছে, তুমি একটি খারাপ মানুষ হতে পারো। যত ধরনের খারাপ কাজ করতে তোমার মন চায়, তুমি সব কিছু করে এসো, তারপর আমার কাছে আসবে। তারপর সায়ন সেখান থেকে বেরিয়ে যায় এবং 2 মাস পর যখন সেই জায়গাতেই আবার ফিরে আসে সায়ন, তখন ওঝা তাকে প্রশ্ন করে, এই 2 মাসে তুমি কি কি খারাপ কাজ করেছো? আমি নেশা করেছি, আমি খুন করেছি, আর কি কি খারাপ কাজ থাকতে পারে? তুমি প্রস্তুত আছো? পরশুদিন অমাবস্যা। অমাবস্যার রাতে তোমার শরীরে ওই অপদেবীকে প্রবেশ করাবো আমি, এবং তখন এই গ্রাম মুক্তি পাবে। তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, যে নারীর দেহে প্রথম ওই অপদেবী প্রবেশ করে, সেই নারী ওই অপদেবীকে অভিশাপ দিয়েছিল। বলেছিল, এরপর তুমি যে পুরুষের দেহে প্রবেশ করবে, সেই তোমার ধ্বংসের কারণ হবে। আর তুমি প্রস্তুত আছো? অর্থাৎ তুমি যদি তাকে নিজের করে পেয়েও যাও, তাও তোমার মৃত্যু নিশ্চিত। আমি চাই এই গ্রামটাকে বাঁচাতে। পিয়ালির মতো আরও কেউ মরে যাক, এটা আমি চাই না। আমি প্রস্তুত আছি। পরশুদিন আমি তৈরি থাকব। পরশুদিন ঠিক রাত্রি 2টোর সময় আমি যজ্ঞ শুরু করব। তারপর তোমার সঙ্গে ঘটে যাবে একের পর এক অস্বাভাবিক ঘটনা। সব শেষে তুমি তোমার প্রিয়জনদের তোমার সামনে দেখতে পাবে, কিন্তু কোনো কিছুতেই তুমি বিচলিত হবে না। তুমি যদি একবারও বিচলিত হয়ে পড়ো, তবে ওই অপদেবী তোমার শরীরে প্রবেশ করতে পারবে না এবং তোমার মৃত্যু ঘটবে তৎক্ষণাৎ। তাহলে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, আমি কোনো কিছুতেই আর বিচলিত হই না, আর কোনোদিন হবও না। আমি সম্পূর্ণ প্রস্তুত আছি। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, ওই গ্রামে এখন কি অবস্থা? গ্রামে আর কোনো যুবতী এখন বেঁচে নেই। এখন গ্রামের সমস্ত পুরুষ মৃত্যুর মুখে। প্রতিদিন একজন করে পুরুষের মৃত্যু হচ্ছে। তোমার বন্ধু প্রতীক গতকাল মারা গেছে। আর কিছু জিজ্ঞাসা করতে চাও তুমি? আমার মা? উনি বয়স্ক, আর অপদেবী বয়স্কদের কোনো রকম ক্ষতি করতে পারে না। বয়স্করা ভগবানের অনেক কাছাকাছি অবস্থান করেন। তোমার মা সম্পূর্ণরূপে সুরক্ষিত। তোমাদের গ্রামের চাওয়ালা সম্পূর্ণ সুরক্ষিত, এবং গ্রামে উপস্থিত আরও 3 জন বৃদ্ধা ও আরও 2 জন বৃদ্ধ, এনারা প্রত্যেকেই সুরক্ষিত। এনাদের নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই তোমার। তবে তোমার যদি মনে এখনো পরিবারের প্রতি টান চলে আসে, তবে তুমি পরশুদিনের ওই মহাযজ্ঞে বসতে পারবে না। কিন্তু আমার মনে কারোর প্রতি কোনো টান নেই। আমি শুধু ওই অপদেবীকে ধ্বংস করতে চাই। বেশ, তবে পরশুদিন তুমি স্নান করে, লাল কাপড় পরিধান করে, কপালে লাল তিলক কেটে, কাঁচা মাংস নিয়ে মহাযজ্ঞের সামনে এসে বসবে। কি মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ওঝার কথা মতো সায়ন পরশুদিন স্নান করে লাল কাপড় পরিধান করে, কপালে লাল তিলক পরে, কাঁচা মাংস এবং মহাযজ্ঞের সামনে গিয়ে বসে। সঠিক সময় মতো সেই মহাযজ্ঞও শুরু হয়। মহাযজ্ঞ চলতে থাকে। প্রায় 2 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর শুরু হয়ে যায় একটা উষ্ণ হাওয়ার ঝড়। সেই ঝড়ে মানুষ বসে থাকতে পারবে না, এতটাই তীব্র সেই ঝড়। এবং সায়ন তার চোখের সামনে তার মাকে বারবার দেখতে পায়, কিন্তু সে কোনো রকম মায়ায় নিজেকে জড়াবে না, এটাতে সে প্রতিজ্ঞাবদ্ধ। বেশ কিছুক্ষণ পর হঠাৎ প্রতীককে দেখতে পায়। প্রতীক যেন তাকে ডাকছে, তাও সে কোনো কিছুতেই পাত্তা দেয় না। সবশেষে সে দেখতে পায় তার সামনে পিয়ালি দাঁড়িয়ে আছে। তা সত্ত্বেও
ওঝার সঙ্গে সে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সেই মহাযজ্ঞ চলাকালীন হঠাৎ সায়ন নিজের দেহে একটা চাপ অনুভব করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক এমন সময় ওঝা তার মহাযজ্ঞ থামিয়ে দেয় এবং বলে, আজ এই মহাযজ্ঞের যে স্থান তা অনেক বড় করে আমি খনন কেন করেছি জানো? যাতে তুমি এখানে নিজেকে বিসর্জন দিতে পারো। তুমি প্রস্তুত? সায়ন একবার উঠে দাঁড়ায়, তারপর চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি প্রস্তুত। আগুনে ঝাঁপ দিতে আমি প্রস্তুত। তারপর দৌড়ে গিয়ে সেই আগুনে ঝাঁপ দেয়। কিছু মুহূর্ত পর ওই ওঝা নিজে উঠে দাঁড়ায় এবং চিৎকার করে বলে ওঠে, আজ আমার মুক্তি। তারপর সেই মহাযজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে সেই ওঝাও আত্মহত্যা করে।